চাও, বলল গাদ্রাদা। আমি এখনই যাচ্ছি। চুমো খেয়ে বিদায় নিল এরিক। সবই লক্ষ্য করলো সোয়ানহিল্ড। প্রভু, বলল স্ক্যালাগ্রিম। চুমো খেয়ে শখ মিটল? পুরোপুরি নয়। চুপচাপ কিছুক্ষণ এগোলো দুজনে। মেয়েটিকে খুব সুন্দরী মনে হলো, বলল স্ক্যালাগ্রিম। অমন সুন্দরী আর কেউ নেই। বড় মাছ ধরতে হলে দামি টোপের প্রয়োজন। ওই মেয়ে আমাদের উভয়ের সর্বনাশ ডেকে আনবে। ভাগ্যে যা আছে তা ঘটবেই, বলল এরিক। একটি মেয়ে যদি তোমার ভয়ের কারণ হয়, তার হাত থেকে রেহাই পাবার সুব্যবস্থা আছে। আমাদের সঙ্গ ত্যাগ করো। অন্য মেয়েটি কে? জানতে চাইল বেয়ারসার্ক। লুকিয়ে শুনছিল তোমাদের কথা। পোষা কুকুরের মতো পাশে বসেছিল। ধূসর একটা নেকড়ে নেকড়ে বসেছিল পাশে, বলল এরিক। তাহলে নিশ্চয় সোয়ানহিল্ড। মা গ্রোয়ার মতো ও ডাকিনী বিদ্যা জানে। গাদ্রাদার কথা ভেবে শঙ্কিত হচ্ছি। আমি না আসা পর্যন্ত এখানেই অপেক্ষা করো। লাম্বেস্টেইন দ্রুত ঘোড়া ছোটালো সে জলপ্রপাতের উদ্দেশ্যে। আনন্দের বান ডাকছিল গাদ্রাদার মনে। শুধু আইসল্যান্ডে নয়, এরিকের মতো বীর বুঝি পৃথিবীতেই নেই। স্ক্যালাগ্রিমকে সে শুধু পরাজিতই নয়, পরিণত করেছে তার কৃতদাসে। তারপর দুজন মিলে সমুচিত শিক্ষা দিয়েছে উসপাকার আর তার দলকে। হাসতে হাসতে ফিসফিস করে ডাকল সে, এরিক, এরিক। কিন্তু পেছনে লুকিয়ে থাকা সোয়ানহিল্ড হাসল না। মনে তার জ্বলে উঠল ঈর্ষার আগুন। সামনের ওই মেয়েটি তার সমস্ত সুখ শান্তি কেড়ে নেবে কেন? কি যোগ্যতা আছে ওর? জলপ্রপাতের একেবারে তীরে বসে রয়েছে গাদ্রাদা। ওকে একটা ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলেই তো সব ঝামেলা চুকে যায়। কে দেখতে আসবে এখানে? এরিকও তো চলে গেছে। দেবতারা দেখবে। দেবতারা আসলে কে? স্বপ্ন ছাড়া আর কোথাও কি অস্তিত্ব আছে তাদের? দেবতা রয়েছে মাত্র একটা, অশুভের দেবতা। হ্যাঁ, এই দেবতাটিকে সে অনুভব করে। শিয়ালের মতো নিঃশব্দ পায়ে এগিয়ে গেল সোয়ানহিল্ড। অত্যন্ত ক্ষীণ একটা শব্দ ভেসে এলো গাদ্রাদার কানে, কিন্তু গুরুত্ব না দিয়ে সে বলতে লাগলো পানে চেয়ে, এরিক, এরিক। আর কিসের আলো তোমার চোখের চেয়ে উজ্জ্বল? আর কিসে আনন্দ তোমার চুমোর চেয়ে বেশি? কথাগুলো শোনা মাত্র মমতার শেষ বিন্দুটুকু ও উধাও হয়ে গেল সোয়ানহিল্ডের মন থেকে। আরও আনন্দ? তাহলে গোল্ডেন ফলে খুঁজে নাও। সর্বশক্তি দিয়ে গাদ্রাদাকে ধাক্কা মারল সে। এক ফেদমকি তার কিছু বেশি নেমে আসার পর সংকীর্ণ একটা শৈলশিরা ধরে ঝুলতে লাগলো গাদ্রাদা। নিচে ফুসছে খরচতা পানি। উপর থেকে ঝুঁকে আছে নির্মম সোয়ানহিল্ড। হাত ছেড়ে দাও, চিৎকার করে বলল সে। কেউ আসবে না সাহায্য করতে। সময় নষ্ট না করে হাত ছেড়ে দাও। জলপ্রপাত রচনা করুক তোমার বাসর সজ্জা। পাথরটা আরও আঁকড়ে ধরল গাদ্রাদা। মাত্র কয়েকটা মুহূর্ত বেশি বাঁচার লোভ সামলাতে পারল না, বলল সোয়ানহিল্ড। দাঁড়াও, আমি এই যন্ত্রণা থেকে নিষ্কৃতি দিচ্ছি তোমাকে। দৌড়ে গিয়ে বিরাট একখণ্ড পাথর নিয়ে এলো সে। এরিক যে সেখানে পৌঁছে গেছে বুঝতে পারেনি সোয়ানহিল্ড। পানির গর্জনে হারিয়ে গেছে ঘোড়ার খুরের শব্দ। লাফিয়ে নামলো সে ঘোড়ার পিঠ থেকে। পাথরটা ছোড়ার ঠিক পূর্ব মুহূর্তে সোয়ানহিল্ডের ঘাগরা খামচে ধরে ছুঁড়ে দিল তাকে পেছন দিকে। তীরে এসে নিচে উকি দিতেই গাদ্রাদার ফ্যাকাশে মুখ দেখতে পেল এরিক। তৎক্ষণাৎ নামল সে পাথরের একটা খাঁজে। চিৎকার দিয়ে বলল, শক্ত করে ধরে রাখো, আমি আসছি। আর পারছি না। ফসকে গেল গাদ্রাদার একটা হাত। দুটো অন্য হাতটার কোনোই চেপে ধরল এরিক। জ্ঞান হারিয়ে গাদ্রাদা ঝুলতে লাগলো শূন্যে। সমস্ত শক্তি একত্রিত করে টান মারল এরিক। গাদ্রাদা এসে পড়ল তার পাশের পাথরের উপর। অতি সাবধানে তার কোমরের কাছটা চেপে ধরল এরিক। শরীরটা বুকের কাছে তুলে
দম নিল সামান্য, তারপর আবার শক্তি জড়ো করে গাদ্রাদাকে ছুঁড়ে দিল উপর দিকে। তীরে উঠে এলো এরিক। গাদ্রাদার জ্ঞান তখনও ফেরেনি। চারপাশে তাকালো সে, কিন্তু সোয়ানহিল নেই। গাদ্রাদাকে তুলে নিয়ে এগোতে এগোতে স্কালাগ্রিমের নাম ধরে ডাক দিল সে। জবাব দিল বেয়ারসার্কটা। একটু পরেই আবছা আলোয় দেখা গেল তার বিশাল দেহ। সংক্ষেপে ঘটনাটা বলল এরিক তাকে। অশুভ কাজে মেয়েরা অভ্যস্ত, জানে, বলল স্কলাগ্রিম, কিন্তু এত নিচে নামতে আর কাউকে দেখিনি। ডাইনিটাকে জলপ্রপাতে ফেলে দেয়াই ছিল ভালো। হ্যাঁ, সায় দিল এরিক, কিন্তু ওর সময় এখনও আসেনি। পালাক্রমে দুজন বয়ে নিয়ে চলল গাদ্রাদাকে। শরীর যখন প্রায় অবসন্ন, চোখে পড়ল মিদাল হপের আলো। 10 দিনের পর দিন কেটে যাচ্ছে। যাত্রা করার জন্যে জাহাজ সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু আতলির যাবার নাম নেই। সোয়ানহিলের প্রেমে হাবুডুবু খাচ্ছে বুড়ো। নিজেকে শান্ত করার অনেক চেষ্টা করেছে, পারেনি। ভালোবাসা যখন উদ্ভাসিত হয়, সূর্যের তেজ নিয়ে জ্ঞান উবে যায় কুয়াশার মতো। এরিক যেদিন ফিরে এলো, সেদিনই আসমন্ডের কাছে গিয়ে সোয়ানহিল্ডের পানি প্রার্থনা করলো। আর আতলি খুশি হলো আসমন্ড। বর্তমানে গাদ্রাদা আর সোয়ানহিল্ডের যে সম্পর্ক, দুজনের মধ্যে ব্যবধান রচিত হয় ভালো। তবু সোয়ানহিল্ডের ব্যাপারে আলকে সাবধান করে দেয়া উচিত। প্রস্তাবটা দিয়ে আমার পালিতা কন্যা এবং আমার বংশকে সম্মানিত করেছ তুমি, বলল আসমন্ড। কিন্তু এ ব্যাপারে তাড়াহুড়ো করাটা ঠিক হবে না। সোয়ানহিল সুন্দরী সত্যি, কিন্তু ওর চালচলন বড় অদ্ভুত। মেজাজ আগুনের মতো। তোমার বয়স হয়েছে, ওকে বশে রাখা কঠিন হবে। আর বশে রাখতে না পারলেও যে কারো জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে। এসব আমি ভেবেছি, বারবার ভেবেছি। পাকা দাড়ি নাড়তে নাড়তে বলল আর্ল। কিন্তু নতুন পুরাতন সব জাহাজকেই ঝড়ের মুখে পড়তে হয়। হ্যাঁ আতলি, তবে নতুন জাহাজ টিকে থাকতে পারে, পুরনো যায় তলিয়ে। যাই হোক, এ ঝুঁকি আমাকে নিতেই হবে। তবে কথা দিচ্ছি, সোয়ানহিল যদি অমত করে, আমি আর পিরাপিরি করব না। আর্লের কথায় সায় দিয়ে উঠে পড়ল আসমন্ড। কোথায় গিয়েছিলে? দেখা হতে আসমন্ড জানতে চাইল সোয়ানহিল্ডের কাছে। এরিকের জন্যে শোক করতে, জবাব দিল সোয়ানহিল। সেটা সেটা গাদ্রাদার ব্যাপার। শোক ওর করা সাজে, কিন্তু এরিকের সাথে তোমার কি সম্পর্ক? সামান্য, বেশি কিংবা পুরোপুরি ভেবে নাও একটা কিছু। অনেকে খুবই কাঁদে বাবা, কিন্তু সামান্য সম্পর্ক থাকে না, আবার পুরোপুরি সম্পর্ক থাকা সত্ত্বেও কাঁদে না অনেকে। তোমার কথার পেছামি বুঝতে পারি না, বলল আসমন্ড। গাদ্রাদা এখন কোথায়? উপরে বা নিচে? ঘুমিয়ে আছে হয়তো। জেগে থাকাও বিচিত্র নয়। হেসে উঠল সে হো হো করে। এসব হেয়ালি কথা বন্ধ করো, বলল আসমন্ড। তোমার একটা সুসংবাদ আছে, তাই নাকি? বলো, কি সুসংবাদ? আল আতলি তোমাকে বিয়ে করতে চায়। আতলিকে বিয়ে করবো আমি? কখনো না। ভীমরতিগ্রস্ত ওই বুড়োকে বিয়ে করার চেয়ে কুমারী অবস্থায় মরাও ভালো। রেগে গেল আসমন্ড। মেয়েদের উচিত নয় ওভাবে কথা বলা। আমার খেয়ে আমারই পরে যা খুশি তাই বলতে পারবে না। সাফ কথা, হয় আতলিকে আতলিকে বিয়ে করবে, নয়তো চলে যাবে আমার বাড়ি ছেড়ে। তোমাকে ভালোবাসতাম বলে তোমার অনেক অত্যাচার সহ্য করেছি, কিন্তু আর নয় সোয়ানহিল। ভয় পেও না বাবা, অনেক দূরে চলে যাব আমি। এত দূরে তুমি কল্পনাও করতে পারবে না। আবার হেসে উঠে সোয়ানহিল হারিয়ে গেল অন্ধকারে। সত্যি একাকী দাঁড়িয়ে আপন মনে বলল আসমন্ড। অশুভ কাজ হচ্ছে এমন এক তীর, যে সরে তাকেই বিদ্ধ করে। নিজের হাতে যে বীজ বুনেছি, সে ফসল আমাকে গ্রহণ করতেই হবে। হঠাৎ আসমন্ড লক্ষ্য করল ঘোড়াসহ মানুষ
এগিয়ে আসছে এদিকেই। একজন আবার কি যেন একটা বয়ে আনছে কাঁধে করে। কে জানতে চাইল সে। এরিক ব্রাইটিস, স্কলাগ্রিম, লাম্বস্টেইল আর গাদরাদা। জবাব এলো, তুমি কে? আনন্দে নেচে উঠল পুরোহিতের হৃদয়। এ জীবনে এরিকের দেখা পাবার আশা সে ত্যাগই করেছিল। এসো এসো এরিক, সাদর আমন্ত্রণ জানালো সে। আমরা তো তোমাকে মৃত বলেই ধরে নিয়েছিলাম। এরাই ঠিকই ভেবেছিলেন আপনারা। আসমন্ডের কণ্ঠ চিনতে পেরেছে এরিক। মরতে মরতে কোনো মতে বেঁচে এসেছি। কি ব্যাপার বলো তো? জিজ্ঞেস করলো আসমুন্ড। গাদ্দারদাকে ওভাবে নিয়ে আছো কেন? ও কি মারা গেছে? না, অজ্ঞান হয়ে গেছে। এই বুঝি জ্ঞান ফিরে পাচ্ছে। বলতে বলতেই চোখ মেলল গাদরাদা। ফুপিয়ে উঠেই দু হাতে জড়িয়ে ধরল এরিকের গলা। তাকে নামিয়ে দিয়ে এরিক ফিরল আসমুন্ডের দিকে। তিনটে ঘটনা ঘটেছে। একটা বেয়ার স্যারকে হত্যা করেছি। আরেকটা আনুগত্য স্বীকার করেছে। আমার অনুরোধ, তার কোনো ক্ষতি করবেন না। আমি আর সেই বেয়ার স্যার মুখোমুখি হয়েছিলাম ওসপাকার ব্ল্যাকটুথের। ওসপাকার আহত হয়েছে, তার পুত্র মোড সহ আরও 6জন নিহত। সংবাদটা একাধারে ভালো এবং মন্দ, বলল আসমুন্ডু। প্রচুর ওয়ার গিল্ড দাবি করবে ওসপাকার। আদালত তোমাকে আউটল ঘোষণা করবে এরিক। হয়তো করবে, সে বিষয়ে ভাবার যথেষ্ট সময় আছে। কিন্তু তৃতীয় ঘটনার কথা এখনও বলিনি। গোল্ডেন ফলের কিনারে বসে কাঁদছিল গাদরাদা। ওকে সান্ত্বনা দিয়ে চলে আসি আমি, কিন্তু একটু পর ফিরে গিয়ে দেখি এক ফেদম নিচে একটা শৈলশিরা আঁকড়ে ধরে গাদরাদা ঝুলছে, আর মাথার উপর বিরাট একখণ্ড পাথর তুলে ওকে পিষে মারার জন্যে সোয়ানহিল সম্পূর্ণ প্রস্তুত। সেজন্যই বুঝি মনে শান্তি পাচ্ছিলাম না, বলল আসমন্ডু। ঘটনা সত্য গাদরাদা? হ্যাঁ বাবা, বলল গাদরাদা কাঁপতে কাঁপতে। পেছন থেকে সোয়ানহিল ধাক্কা দিয়েছে আমাকে। কোনো মতে ঝুলছি, হঠাৎ দেখতে পেলাম এরিককে। তারপর আর মনে নেই। মাথায় আগুন ধরে গেল আসমুন্ডের। মাটিতে পা ঠুকলো সে। ওর মেরুদণ্ড আমি গুঁড়ো করব পাথরের উপর শুয়ে। তারপর মৃতদেহটা ছুঁড়ে ফেলবো জলপ্রপাতে। সারা পৃথিবী রক্ষা পাবে ডাইনির হাত থেকে। পিতার মুখের দিকে তাকিয়ে গাদরাদা হাসল। এত বড় শাস্তি দিও না বাবা। ব্যাপারটা তোমার, এমনকি আমাদের বংশের গায়েও চুনকালি মাখাবে। যেভাবেই হোক রক্ষা তো আমি পেয়েছি। এক কাজ করো, ওকে এমন দূরে কোথাও পাঠিয়ে দাও যাতে আমাদের ক্ষতি করার কোনো সুযোগই আর না থাকে। তাহলে তো ওকে কবরে পাঠাতে হবে। চিন্তায় ডুবে গেল আসমুন্ডু। কিছুক্ষণ পর বলল, ওই লোকটাকে যেতে বলো তো, তোমাদের দুজনের সাথে কথা আছে আমার। গজগজ করতে করতে চলে গেল স্কলাগ্রিম। শোনো, ঘণ্টাখানেক আগে আল আতলি সোয়ানহিলকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু মেয়েটির একেবারেই মত নেই। আমি স্পষ্ট বলে দেব, হয় বিয়ে করতে হবে, নয়তো প্রস্তুত হতে হবে মৃত্যুবরণ করার জন্যে। সেটা ঠিক হবে না, বলল এরিক। এবার তোমাদের বলবো আমার এক পাপের কথা। আজ পর্যন্ত যা গোপন করে রেখেছি। সোয়ানহিল আমার কন্যা, তাই ওর এত জঘন্য ব্যবহার সহ্য করি আমি। সোয়ানহিল তোমার সৎ বোন গাদরাদা। এবার বুঝতে পারছো আমার যন্ত্রণা। এক কন্যার জন্যে শাস্তি দিতে হবে আরেক কন্যাকে। বিয়ন এ কথা জানে? এরিকের প্রশ্ন। গ্রোয়া ছাড়া আর কেউই জানতো না। এইমাত্র জানলে তুমি আর গাদরাদা। এই সন্দেহ আমি অনেক আগেই করেছিলাম বাবা, বলল গাদরাদা। যদিও সোয়ানহিল্ডের শত্রুতা দেখে বিশ্বাস করা শক্ত যে ও আমার বোন। এখন ওই দুটো জিনিসের যে কোনো একটা ওকে বেছে নিতে বলা ছাড়া উপায় নেই। হ্যাঁ, বৃহৎ প্রয়োজনের সাথে সম্মানকে বলি দিতে হয়, বলল আসমুন্ডু। কিন্তু আগে বেয়ার সার্কটাকে শপথ করিয়ে নেওয়া প্রয়োজন। বেটা যেন কোনো কথা প্রকাশ না করে। স্কলাগ্রিমকে ডেকে এরিক সাবধান করে দিল সে যেন সোয়ানহিল্ডের গাদরাদাকে ধাক্কা মারা কিংবা সেই নেকড়ের কথা ভুলেও ফাঁস করে না দেয়। ভেবো না, বলল স্কলাগ্রিম। এক মেয়ে আরেক মেয়ের সর্বনাশের চেষ্টা করেছে, এতে আমার দুঃখ পাবার কিছু নেই। যে মরে মরুক, কমে যাক অশুভের ছাড়। থামো, ধমকে উঠল এরিক। একটা কথাও ফাঁস হলে
সোজা বিদায় করে দেব, চিরে দেব তোর নেকড়ের মতো মাথাটা, বলল আসমুন্ডু। কিন্তু মুখ বন্ধ রাখলে কোনো ক্ষতি করব না। বেয়ার স্যার হাসলো। তোমার মতো 10 জন লোকের বিরুদ্ধে মাথা রক্ষা করার ক্ষমতা আমার আছে পুরোহিত। সৎ লড়াইয়ে মাত্র একজনই আমাকে পরাজিত করতে পারে, এরিক ব্রাইটিস। নিজের চেয়ে শক্তিধর কাউকে হুমকি দেয়া সাজে না। ঘুরে আবার ঘোড়ার দিকে রওনা দিল স্কালাগ্রিম। লোকটা শক্তিশালী, কিন্তু ব্যবহার বড় রুক্ষ, বলল আসমুন্ডু। ওর চা নেই আমার পছন্দ হলো না, লড়াইয়ে ওর জুড়ি নেই, বলল এরিক। 6 ঘন্টা আগে ও পাশে না থাকলে এতক্ষণে আমার চোখ খুবলে খেত দ্বারকাকের দল। সুতরাং অন্তত আমার খাতিরে ওর দোষ ত্রুটিগুলো ক্ষমা করবেন। রাজি হলো আসমুন্ডু। কিছুক্ষণ পর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্কালাগ্রিমকে নিয়ে এরিক এলো হল ঘরে। এর মধ্যে ছড়িয়ে পড়েছে তার বীরত্বের কথা। হৈ হৈ করে সবাই স্বাগত জানালো। চুপচাপ ব্রেয়ন শুধু আঙুল কামড়াতে লাগলো। হল্লা স্মিথও হয়ে এলে এরিক বলল, বন্ধুগণ, এমন উল্লেখযোগ্য কোনো বীরত্ব আমি দেখাইনি। মোসফেলের বেয়ারসার্ক দুটোকে আমি পরাজিত করেছি। একজন মারা গেছে, আরেকজন এই যে ফিরল সে স্কালাগ্রিমের দিকে। অবশ্য এখন আমরা দুজন সঙ্গী। ওকে তোমরা ক্ষমা করে দাও। জানি ও তোমাদের অনেকের ক্ষতি করেছে, কিন্তু ও পাশে থাকলে না থাকলে ওসপাকারের দলের হাত থেকে আমি প্রাণ নিয়ে ফিরতে পারতাম না। তাই আমার খাতিরে ওকে তোমরা ক্ষমা করো। এছাড়া মানুষ হত্যার জন্যে হয়তো আমাদের দুজনের বিরুদ্ধে নালিশ করা হবে অলথিং এ। সেখানেও আমরা তোমাদের সহযোগিতা কামনা করি। এসব কথা শুনে আবার হৈ হৈ করে উঠল সবাই। কিন্তু আসন ছেড়ে নেমে এলো আল আতলি। চুমো খেলো এরিককে। তারপরে নিজের গলা থেকে সোনার একটা মালা খুলে নিয়ে তাকে পরিয়ে দিতে দিতে চিৎকার করে বলল, এরিক ব্রাইটিস, সত্যি তোমার তুলনা হয় না। আমার সাথে চলো, মূল্যবান সব উপহার দেব। আমার মৃত্যুর পর তুমিই হবে অর্কনের আল। এই প্রস্তাব দিয়ে আমাকে অনেক সম্মানিত করলেন আপনি, জবাব দিল এরিক। কিন্তু ফারের চারা যেখানে লাগানো হয় সেখানেই সে বাড়ে, সেখানেই তার পতন হয়। আইসল্যান্ডকে আমি ভালোবাসি, এখানকার জনগণের মাঝেই আমি থাকতে চাই। বেশ, বলল আতলি, তবে মনে রেখো, ওসপাকার কিন্তু তোমাকে ছাড়বে না। ভাগ্যে যা আছে তা হবেই। খেতে বসলো এরিক। স্কলাগ্রিমও বসলো পাশের একটা বেঞ্চে। ফ্যাকাশে মুখে হলঘরে প্রবেশ করলো গাদ্রাদা। খাবার পর গাদ্রাদাকে এরিক বসালো তার হাঁটুর উপর। ওদিকে আতলের দুচোখ খুঁজে ফিরতে লাগলো সোয়ানহিলকে। প্রচুর পরিমাণে এল পান করে মাতাল হয়ে পড়ল স্কালাগ্রিম। তার সামনে বসেছিল আসমুন্ডের 2 কৃতদাস। তারাও মাতাল হয়ে উপহাস শুরু করলো। বলল, গত বছর বেয়ারসার্ক আসমুন্ডের যে ভেড়িগুলো চুরি করেছে সেজন্য সে কত ক্ষতিপূরণ দেবে। প্রথমটায় সহ্য করলো স্কলাগ্রিম। তারপর হঠাৎ উঠে গলা টিপে ধরলো একজনের। এরিক ছুটে এসে ছাড়িয়ে দিল দুজনকে। এসব কি হচ্ছে? তুমি তো মাতাল হয়ে গেছো, বলল সে। হ্যাঁ, জবাব দিল স্কলাগ্রিম। এল অনেক মানুষের সর্বনাশ ডেকে এনেছে। দেখো, আমার বা তোমার নিজের সর্বনাশ আবার ডেকে এনো না যেন কখনো। যাও ঘুমো। আবার যদি এ কাণ্ড করো, তোমার মুখ আমি আর দেখব না। এই ঘটনার পর কেউ আর স্কলাগ্রিমকে ঘাটায়নি। 11 নৈশভোজের পুরো সময়টা গভীর চিন্তায় ডুবে রইল আসমুন্ডু। একে একে সবাই ঘুমিয়ে পড়ার পর চর্বির একটা মোমবাতি নিয়ে এসে গিয়ে ঢুকলো সোয়ানহিলের ঘরে। জেগে আছে সোয়ানহিল। মাথার চুলে অর্ধেক ঢাকা পড়েছে তীক্ষ্ণধার একটা ছুরি। কি ব্যাপার বাবা? উঠে বসলো সে। পর্দা টেনে দিয়ে নিচু গলায় আসমুন্ডু বলল, এত সুন্দরী তুমি সোয়ানহিল, অথচ এত অশুভ ভাবা যায় না। এখন তোমাকে দেখলে কেউ স্বপ্ন ধারণা করতে পারবে না মায়াভরা ওই চোখ জোড়ায় লুকিয়ে আছে হত্যার নেশা। শুভ ওই পেলব বাহুতে রয়েছে পাপ করার শক্তি। হাত দুটোর দিকে তাকিয়ে সোয়ানহিল হাসলো।
না, যথেষ্ট শক্তি নেই, থাকলে কাজ সে অসম্পন্ন রাখতো না। এবার বলো, কি ভাগ্য নির্দিষ্ট করলে আমার জন্যে? মৃত্যুদণ্ড ফেলে দেবে জলপ্রপাতে? গাদরাদা নিশ্চয় হাসবে তখন, কিন্তু সে হাসি শোনার জন্যে আমি বেঁচে থাকবো না। এই দেখো, ছুরিটা মুঠো করে ধরল সে। এর তীক্ষ্ণ ধারে রয়েছে শান্তি আর মুক্তির পথ। সত্যিকার প্রয়োজনে এটা ব্যবহার করতে আমি দ্বিধা করব না। চুপ করো, বলল আসমুন্ড। এই গাদরাদা তোমার বোন, তুমি তাকে শেষ করে দিতে চেয়েছিলে, অথচ এখন সেই তোমার প্রাণ ভিক্ষা চাইছে। ওর করুণা আমি চাই না, জবাব দিল সোয়ানহিল্ড। আর ধিক তোমাকে, আপন কন্যাকে স্বীকার করে নেয়ার মতো সৎসাহসও তোমার নেই। মনে মনে তোমাকে যদি স্বীকারই না করতাম, অনেক আগেই বাড়ি থেকে সোজা বের করে দিতাম। তুমি ভেবো না, চোখ আমার অন্ধ। এ বাড়ির কোথায় কে কী করছে সবই আমি জানি। শয়তানি তোমার এত দূর বেড়েছে যে সমস্ত স্নেহ উবে গেছে আমার। শোনো, যারা দেখেছে তারা ছাড়া তোমার কুকীর্তির কথা আর কেউ জানে না। এখন ভেবে দেখো, আতলিকে বিয়ে করে তার সাথে চলে যাবে, নাকি বরণ করে নেবে মৃত্যুকে? তোমাকে তো জানিয়েছি, ওই ভীমরতিগ্রস্ত বুড়োকে আমি বিয়ে করব না। আইসল্যান্ডের মানুষের মতো আমি সহজেই সব কিছু মেনে নিই না। আমার শিরায় প্রবাহিত হচ্ছে অন্য জাতের রক্ত। মাদে ঘোরা পাও নেই যে ইচ্ছে মতো বেচাকেনা করবে। আমার আর কিছু বলার নেই। মূর্খ, ভালো করে ভেবে দেখো, আমি আর বলতে আসবো না। হঠাৎ এক কাণ্ড করলো সোয়ানহিল্ড। পালঙ্ক থেকে নেমেই জড়িয়ে ধরলো আসমুন্ডের হাঁটু। পানি গড়াতে লাগলো দু চোখ বেয়ে। আমি পাপ করেছি, ফুঁপিয়ে উঠল সে। বিরাট পাপ করেছি আমি। এরিকের ভালোবাসায় অন্ধ হয়ে মাথা আমার ঠিক ছিল না। পারলে গাদরাদা যেন ক্ষমা করে আমাকে। আজ থেকেই ভুলে যাব এরিকের কথা। আতলেকে বিয়ে করে চলে যাব তার সঙ্গে। কথাগুলো শুনতে শুনতে জেনেহ আবার উতলে উঠল আসমুন্ডের হৃদয়ে। এতক্ষণে শুভবুদ্ধির উদয় হয়েছে, বলল সে। এমন মনোভাব যদি বজায় রাখো, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। গাদরাদার মতো মেয়ে এই অঞ্চলে নেই। ও নিশ্চয় তোমাকে ক্ষমা করবে। আগামীকাল সংবাদটা দেব আতলিকে। শিগগির বিয়ের ব্যবস্থা করতে হবে। রওনা দেওয়ার জন্যে ওর জাহাজ সম্পূর্ণ প্রস্তুত। চলে গেল আসমুন্ড। মাটি থেকে উঠে পালঙ্কের এক কোণে বসলো সোয়ানহিল্ড। কিছুক্ষণ পরপর কেঁপে উঠল তার শরীর। আর অল্পক্ষণের মধ্যেই আমি স্ত্রী হব তার, বিড়বিড় করে বলল সে। সম্ভবত বিধবাও হব শিগগিরই। আতলে আমাকে বিয়ে করে নিজের দুর্ভাগ্য তুমি নিজেই ডেকে আনবে। তবে মৃত্যুবরণ করার চেয়ে অবশ্য বুড়োর স্ত্রী হওয়া ভালো। দুর্বল বাহু। কাজ তোমরা সম্পন্ন করতে পারোনি। তোমাদের উপর আর ভরসা করা চলবে না। অন্ধকারের শক্তি কি সাহায্য করলে তোমরা আমাকে? এজন্যই কি তোমাদের পুজো দিয়েছি অত? পরদিন ভোরের প্রথম আলো ফুটতেই আসমুন্ড গেল আতলির সঙ্গে দেখা করতে। কি খবর আসমুন্ড? জানতে চাইল আতলি। তোমার মুখ দেখে মনে হচ্ছে খুব একটা ভালো নয়। পুরোপুরি খারাপ নয়। সোয়ানহিল্ড রাজি হয়েছে আপন ইচ্ছেই আসমুন্ড। হ্যাঁ, আপন ইচ্ছেই, কিন্তু ওর মেজাজ থেকে সাবধান। কুমোরীদের অমন একটু মেজাজ হয়েই থাকে। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। সকালবেলায় খুশির সংবাদ শোনালে। আর সত্যিই আমি খুশি। মনে হচ্ছে যেন নবজীবন পেলাম। কিন্তু তোমার মুখখানা অত শুকনো কেন? সোয়ানহিল্ড সম্বন্ধে আরও কিছু তোমাকে জানাবার আছে আতলি। সবাই ওকে পিতৃহীনা বলে, কিন্তু আসলে ও আমার কন্যা। ওর মায়ের সঙ্গে বৈবাহিক কোনো সম্পর্ক আমার ছিল না। হেসে উঠল আতলি গলা ছেড়ে। ও তোমার মতন আমি লোকের কন্যা, এতেই আমি খুশি। একটা বদ অভ্যাস আছে ওর। সোয়ানহিল্ড ডাকিনী বিদ্যা চর্চা করে। অন্ধকারের শক্তির প্রতি খুব একটা বিশ্বাস আমার নেই। সত্যি যদি ও এসব চর্চা করে, ছাড়িয়ে দেব। এরপর দুজনের মধ্যে দীর্ঘ আলাপ হলো সোয়ানহিল্ডের যৌতুক সম্বন্ধে। তারপর এরিকার গাদরাদাকে সমস্ত খুলে বলল আসমুন্ড। খুশি হলো দুজনেই, কিন্তু আল্লের কথা ভেবে আফসোস করলো তারা। গাদরাদার সাথে দেখা হতে ক্ষমা চাইল সোয়ানহিল্ড, কিন্তু এরিককে সে কিছুই বলল না। দুদিনের মধ্যেই বিয়ের কাজ সম্পন্ন করতে হবে। অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে উঠেছে আতলির লোকেরা।
খুশি আর ধরে না বুড়ো আর্লের। ওদিকে অদ্ভুত পরিবর্তন হয়েছে সোয়ানহিলের। মাথা নিচু করে চলে, কথা বলে নম্র নম্র সুরে। সবাই আনন্দিত হলেও স্কালাগ্রিমের চোখে এই পরিবর্তন ভালো ঠেকল না। ঘটনা সুবিধের মনে হচ্ছে না। গোলব্যাকের পথে এগোতে এগোতে এরিককে বলল সে, ওই মহিলার মেজাজ ঘন ঘন বদল হয়। শান্ত আবহাওয়ার পরেই আসে ঝড়। ওসপাকারের সঙ্গে পালাবার আগে আগে থোরানাও এমন শান্ত থাকতো। গোলব্যাকে পৌঁছাতে হই হই করে উঠল সেভুনা আর উন্না। তাদের কানেও গেছে এরিকের বীরত্বের কথা। স্কালাগ্রিমকে দেখে একটু সন্দিগ্ধ হলো দুজনে, কিন্তু এরিকের মুখে সব শুনে স্বাগত জানালো তাকেও। গোলব্যাকে দুরাত বিশ্রাম নিল এরিক। দ্বিতীয় দিন সকালে সোয়ানহিল্ডের বিবাহ ভোজে যোগদানের উদ্দেশ্যে কয়েকজন ভেতাসহ মিদালহব অভিমুখে রওনা দিল সেভুনা আর উন্না। এরিক যাবে পরদিন। একজন মেষপালকের সঙ্গে জরুরি কথা আছে তার। পরদিন সূর্য ওঠার আগেই ঘোড়া ছুটালো এরিক। স্কালাগ্রিমকে সাথে নিল না, পাছে মাতাল হয়ে সে রক্তপাত ঘটায়। বিয়ের আগের রাতে দু চোখের পাতা এক করতে পারল না সোয়ানহিল্ড। উষার আলো ফুটতেই বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কিছু কথা এরিককে বলতে চায় সে। ওদিকে এরিককে স্বাগত জানাতে ওই একই পথে রওনা দিল গাদ্রাদা। বাড়ি থেকে 3 ফালং দূরে রয়েছে কলাইয়ের একটা স্তূপ। তার পেছনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো সোয়ানহিল্ড। একটু পরে ভেসে এলো গানের সুর, সেই সাথে ঘোড়ার খুরের শব্দ। তার বিয়ের দিনে এরিক কিনা এত আনন্দিত, তিক্ততায় ছেয়ে গেল সোয়ানহিল্ডের মন। আড়াল থেকে বেরিয়ে এলো সোয়ানহিল্ড। এরিক, মাথা নিচু করে বলল সে, গাদ্রাদা এখন ঘুমাচ্ছে। আমার কিছু কথা শোনার সময় হবে তোমার। ভুকুটি করল এরিক। আমার মনে হয় সোয়ানহিল্ড, কথা বলার ইচ্ছে হলে তোমার স্বামীর সাথে বলাই ভালো। বেশ, যাও। সোয়ানহিল্ডের মুখের দিকে তাকিয়ে করুণা হলো এরিকের। বলো, কি বলবে? লাফিয়ে নামলো সে ঘোড়া থেকে। বলতে চাইলে এ যাবৎ যত দুর্ব্যবহার করেছি সেজন্যে আমাকে ক্ষমা করো। আর তো সহজে দেখা হবে না। এ প্রসঙ্গ থাক সোয়ানহিল্ড। আগামীতে তোমার শুভকর্মের নিচে চাপা পড়ুক সব অশুভ। অদ্ভুত চোখ তুলে তাকালো সোয়ানহিল্ড। ব্যথায় সারা মুখ সাদা হয়ে গেছে। মন বলে বলে কিছু আমার আর নেই এরিক। ফুলের সুগন্ধ নাকে আসে না, মুখে নেই খাবারের স্বাদ, উবে গেছে আনন্দের অনুভব। সঙ্গীত আমার কাছে উন্মাদনার নামান্তর। মাত্র 2 জিনিস এখন রয়ে গেছে আমার, সময়ে সময়ে দেখা কিছু দুঃস্বপ্ন আর তোমার এই মূল্যহীন শরীর। এভাবে বলো না। সোয়ানহিল্ডের একটা হাত জড়িয়ে ধরল এরিক। যুবকদের ধর্ম এই, অপছন্দের তরুণীও যদি সুন্দরী হয় তার দুঃখ সইতে পারে না। হ্যাঁ এরিক, আজ আমি তোমাকে খুলে দেখাবো আমার মন। পাপ আমি করেছি সত্যি, কিন্তু সে পাপ তোমারই ভালোবাসার উন্মাদনার কারণে। তোমার ভালোবাসা পেলে আমার জীবনও হতে পারত পবিত্র। অথচ এমনই দুর্ভাগ্য আমার, যেদিন আমি চলে যাচ্ছি অথর্ব এক বুড়োর সাথে, সেদিন তুমি এলে মনের সুখে গান গাইতে গাইতে। প্রচণ্ড যন্ত্রণায় গলা বুঝে এলো সোয়ানহিল্ডের। সামান্য দম নিয়ে আবার বলতে লাগলো সে, এবার বিদায়। আমার বকবকানিতে নিশ্চয় বিরক্ত হয়ে গেছো। তাছাড়া গাদ্রাদা তোমার জন্য অপেক্ষা করছে। না, আমার চোখের পানি দেখে বিচলিত হয়ে না। মেয়েদের এটা উত্তরাধিকার। তবে যত দূরেই আমি থাকি না কেন, প্রত্যেক দিন মনে করব তোমার কথা, কারণ অন্তরে আমি তোমার স্ত্রী। এবার বিদায়। চুমো দিয়ে শুষে নাও আমার চোখের পানি, তারপর তা বইতে থাকুক সারা জীবন ধরে। হ্যাঁ এরিক, এভাবেই আজ বিদায় নেব আমি। সোয়ানহিল্ডের শেষ অনুরোধ উপেক্ষা করতে পারল না এরিক। ঠোঁট নামিয়ে এনেছে সে। সোয়ানহিল্ডের একটা হাত পেঁচিয়ে ধরেছে তার গলা। ঠিক এমন সময় সেখানে এসে উপস্থিত হলো গাদ্রাদা। দৃশ্যটা চোখে পড়তে এক মুহূর্ত দেরি না করে ফিরে এলো সে বাড়িতে। সারা শরীর কাঁপতে লাগলো প্রচণ্ড রাগে। সোয়ানহিল্ড ফিরে আসতেই দেখা হলো গাদ্রাদার সাথে। কোথায় গিয়েছিলে সোয়ানহিল্ড? জানতে চাইল সে। ব্রাইটিসের কাছে বিদায় নিতে গাদ্রাদা। সে নিশ্চয় তোমাকে পাত্তা দিয়েছে।
শোনো, তোমাকে আমি বোন বলেছি, বিরক্ত হও না। আমি আমার পথে যাই, তুমি তোমার পথে চলো। সুন্দরী বলে তুমি জয় করে নিয়েছো এরিককে, কিন্তু সুন্দরী আমিও কম নই। সুযোগ পেলে আমিও ক্ষমতা দেখাতে পারি। প্রার্থনা করো সেরকম সুযোগ যেন আমি কখনো না পাই। আজ এরিক তোমার, একদিন আমারও হতে পারে। কি হবে তা ভবিতব্যই জানে। আতলির কনের পক্ষে উপযুক্ত কথা। গাদরাদার কণ্ঠে বিদ্রুপ। হ্যাঁ, আতলির কোণে, প্রিয়তমা নয়। চলে গেল সোয়ানহিল্ড। ধীরে ধীরে ঘোড়া চালিয়ে এলো এরিক। যথেষ্ট বিরক্ত সে নিজের উপর, লজ্জিত। সোয়ানহিল্ডের কথায় ওভাবে গলে যাওয়াটা উচিত হয়নি মোটেই। তবে গাদরাদাকে চোখে পড়তেই ধুয়ে মুছে গেল সমস্ত ভাবনা। লাফিয়ে নামলো সে ঘোড়া থেকে। কিন্তু গাদরাদার মুখ পাথরের মতো কঠিন, কালো চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। এরিক এগোতে যেতেই হাত তুলে বাধা দিল গাদরাদা। কি ব্যাপার গাদরাদা? তোতলাতে লাগলো সে। কি ব্যাপার? নিষ্কম্প গাদরাদার কণ্ঠস্বর। সোয়ানহিল্ডের সঙ্গে দেখা হয়েছিল। হ্যাঁ, ও গিয়েছিল বিদায় নিতে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? যেভাবে বিদায় জানালে তুমি, ওটাই বুঝি বিদায় জানাবার ধরন? ঠোঁটে ঠোঁট, হাতে হাত। যে আমাকে প্রায় খুন করে ফেলেছিল, তোমার চুমো তার মিষ্টি লাগলো, তাই না ব্রাইটিস? কেমনভাবে তুমি দেখে ফেলেছ আমি জানি না, তবে যা দেখেছো ঠিকই দেখেছো গাদরাদা। ওই বিষয়ে মনে কোনো বাজে চিন্তা এনো না। আর অযথা কথা বলে বিদ্ধ করো না আমাকে। ওর দুঃখে মনটা আমার গলে গিয়েছিল। ওসব কথা বলতে তোমার লজ্জা পাওয়া উচিত। যে আমাকে ঠেলে দিয়েছিল মৃত্যুর মুখে, তার দুঃখে গলে গেলে গেলে এই মুহূর্তে এখান থেকে বিদায় হও। তোমার মুখও আমি আর দেখতে চাই না। মেয়েদের সামান্য প্রলোভনও যে জয় করতে পারে না, এমন তরল মনের মানুষের সঙ্গে সম্পর্ক রাখার কোনো রকম ইচ্ছে আমার নেই। তুমি যা বলছো তা ফেলে দেবার নয় গাদরাদা, তবে এটাও ঠিক যে আমার জায়গায় থাকলে তুমিও সোয়ানহিলকে চুমো খেতে। ওই সময় সে পরিণত হয়েছিল মহিয়সী এক নারীতে। না এরিক, মন আমার অত দুর্বল নয় যে সহজে বিপথে নিয়ে যাওয়া যাবে। সোয়ানহিল হলো মহিয়সী নারী, তাই না? ডাকিনিও সে বটে। কিন্তু তুমি তখন কিসে পরিণত হয়েছিলে এরিক? পরিণত হয়েছিল একজন নিচু শ্রেণীর মানুষে, যে আমাকে ঘৃণা করে। জড়িয়ে পড়েছিলে তার প্রলোভনে। এত সহজে তুমি হারিয়ে ফেলো নিজেকে। এর চেয়ে বড় প্রলোভন এলে তখন কি করবে? প্রলোভন আমি জয় করব গাদরাদা, কারণ আমি শুধু তোমাকেই বাসি। সে কথা তুমিও জানো। হ্যাঁ, আমি জানি। কিন্তু সে মানুষের ভালোবাসায় কী লাভ, যার মনের কোনো শক্তিই নেই? তোমাকে আমার সন্দেহ হয় এরিক। চাতুরিও তুমি বোঝো না। আর অবিশ্বাস করো না গাদরাদা। আমার মনে তোমার ছাড়া আর কারো স্থান নেই। অন্তর আমার সায় দেয়নি। তবু কি যেন হয়ে গেল ওর কথায়। অজান্তেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। আমার আর কিছু বলার নেই। দীর্ঘক্ষণ অপলক তার দিকে তাকিয়ে রইল গাদরাদা। তারপর বলল, তোমার দুর্দশা দেখে আমার কষ্ট হচ্ছে এরিক। বেশ, এবারের মতো ক্ষমা করলাম তোমাকে। তোমার উপর সন্দেহ জাগে এমন কাজ যেন আর করো না কখনো। আজ যেভাবে সোয়ানহিলকে তুমি বিদায় জানালে, তা কিন্তু আমি কখনো ভুলব না। না, অমন কাজ আর কোনো দিন করবো না আমি। জবাব দিয়েই কয়েক ধাপ এগিয়ে এলো এরিক, কিন্তু ঘনিষ্ঠতার কোনো সুযোগ গাদরাদা তাকে দিল না। রাগ পুরোপুরি দূর হয়নি তখনও, তবে এরিকের চেয়েও বেশি রেগেছে সে সোয়ানহিল্ডের উপর। হত্যার চেষ্টা চালানো সত্ত্বেও সোয়ানহিলকে সে ক্ষমা করতে পারে, কারণ সেক্ষেত্রে সোয়ানহিল ব্যর্থ হয়েছিল। কিন্তু এরিকের চুমু পাবার জন্যে সোয়ানহিলকে গাদরাদা কখনো ক্ষমা করবে না, কারণ আজ সোয়ানহিল জয়ী হয়েছে। 12 সমারোহের সঙ্গে চলছে সোয়ানহিল্ডের বিবাহোত্তর ভোজ। স্বর্ণখচিত সাদা ধবধবে পোশাক পরে আতলির পাশে উচ্চাসনে বসে আছে সোয়ানহিল। আনন্দে আটখানা আল নিজের দিকে আকর্ষণ করল নববধূকে। ঠান্ডা চোখে চাইল সোয়ানহিল। ভোজ শেষে সবাই এলো সমুদ্রের তীরে। আসমুন্ডুকে চুমো খেলো সোয়ানহিল। কিছুক্ষণ কথা বলল গ্রোয়ার সাথে। তারপর এরিকার গাদরাদা ছাড়া
বিদায় নিল সবার কাছে। এই দুজনকে কিছু বললে না কেন, জানতে চাইল আতলি। বললাম না এজন্য যে, জবাব দিল সে। ওই দুজনের সাথে ভবিষ্যতে দেখা হবে আমার, কিন্তু বাবা মার দেখা আর পাবো না। এ তো বড় অশুভ কথা, বলল আতলি। তুমি তোমার বাবা মার সর্বনাশের ভবিষ্যৎবাণী করছো। সম্ভবত আমি তোমার সর্বনাশেরও ভবিষ্যৎবাণী করছি। অবশ্য এত শিগগিরই সে ঘটনা ঘটবে না, তবে ঘটবে। আতলি বুঝতে পারল তার নববিবাহিত বধূটি ঠিক আর 10 জনের মতো নয়। নোঙর তুলল আতলির জাহাজ। 20 দিনের যাত্রার পর পৌঁছল অর্কনি দ্বীপে। বছর ঘুরে আইসল্যান্ডে আবার এলো অলথিং এ উপস্থিত হবার সময়। নানা অভিযোগ সম্বলিত সমন এলো এরিকের কাছে, তবে স্কালাগ্রিমের নামে কোনো সমন এলো না, যেহেতু ইতিমধ্যেই সে আউটল। অঞ্চলের শ্রেষ্ঠ আইনজ্ঞ বলে বিচার পরিচালনার ভার পড়ল আসমুন্ডের উপর। গ্রীষ্মকালের 13 সপ্তাহ অতিক্রান্ত হবার পর লোকজন সহ এরিক আর আসমুন্ড রওনা দিল অলথিং এর উদ্দেশ্যে। ক্ষত পুরোপুরি না সারা সত্ত্বেও উপস্থিত হলো ওসপাকার। বেশ কিছুদিন তর্ক বিতর্ক চলার পর এরিককে আউটল ঘোষণা করা হলো 3 বছরের জন্যে। তবে মোর্ড আর কজনের মৃত্যুর জন্যে তাকে কোনো ওয়ার্স গিল্ড দিতে হবে না। খুব একটা খুশি হলো না ওসপাকার, এরিকও নয়। গাদ্রাদাকে একা রেখে বেরিয়ে পড়তে হবে তাকে দূর সমুদ্রে। লোকজন নিয়ে আলোচনায় বসলো ওসপাকার। শেষমেশ সাব্যস্ত হলো তাদের 133 জন লোক অস্ত্রশস্ত্র সহ ঝাঁপিয়ে পড়বে এরিকদের উপর। পরিস্থিতি দেখে এরিকও তার 105 জন লোককে আদেশ দিল অস্ত্রশস্ত্র নিয়ে তৈরি হতে। এখন স্কলাগ্রিম যদি আমার পাশে থাকতো, আফসোস করলো এরিক, খুব বেশি শত্রুকে জীবন নিয়ে ফিরতে দিতাম না। ওসপাকারের লোকের হাতে প্রাণহানি ঘটতে পারে বলে এরিকের পরামর্শেই এ মুহূর্তে গা ঢাকা দিয়ে আছে স্কলাগ্রিম। খুবই দুঃখজনক ঘটনা, বলল আসমুন্ড। মৃত কিছু মানুষের জন্য মারা যাবে আরও অনেক মানুষ। সত্যিই দুঃখজনক, বলল এরিক। হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল মাথায়। একা ওসপাকারের লোকজনের কাছে গিয়ে সে বলল, অযথা লোক ক্ষয়ের কোনো মানে হয় না। তরবারি নিয়ে তোমাদের যে কোনো 2 জনের বিরুদ্ধে আমি একা লড়তে রাজি আছি। এক্ষেত্রে 2 জন, বড়জোর 3 জনের প্রাণ যাবে। অসংখ্য দেহ ধুলোয় গড়াগড়ি যাবে না। তোমাদের কি মত? কথাটা মনে ধরল সবার, কিন্তু ওসপাকার বলল, আহত না হলে আমি একাই ছিলাম তোকে ঠান্ডা করার পক্ষে যথেষ্ট। গলাবাজ কোথাকার। গলাবাজকে আমি না তুমি? দুবার আমার হাতে নাজেহাল হওয়া সত্ত্বেও শক্তির বড়াই করছো। বাড়ি ফিরে যাও ওসপাকার। তোমার প্রণয়িনী থোরানাকে গিয়ে বলো অবশিষ্ট ক্ষতটুকু সারিয়ে দিক, কিন্তু যাবার আগে আমার বিপক্ষে যে 2 জন লড়বে তোমার নাম দিয়ে যাও, তাদের নাম দিয়ে যাও। এখনই উপস্থিত হোক তারা অক্সারার পাশে। এরিকের বিদ্রুপাত্মক কথা শুনে হেসে উঠল সবাই। দাঁতে দাঁত ঘষল ওসপাকার। তবে 2 জন প্রতিদ্বন্দ্বীকে নির্বাচন করলো সে। লড়াইয়ের ইচ্ছে তাদের মোটেই নেই, কিন্তু ওসপাকারের ভয়ে আর জনগণের উপহাসের কথা ভেবে রাজি হলো তারা। অক্সারার 2 তীরে সমবেত হলো সবাই। মাথার উপরে হোয়াইট ফায়ার ঘোরাতে ঘোরাতে ছুটে গেল এরিক। চোখ দুটো জ্বলছে ধকধক করে। সাহস উবে গেল 2 প্রতিদ্বন্দ্বীর। ঝাঁপিয়ে পড়ল তারা অক্সারার পানিতে। সাঁতরে অপর তীরে উঠে সোজা দৌড়। হাসতে হাসতে লুটিয়ে পড়ল সমস্ত দর্শক। এরিকও থেমে হাসতে হাসতে গিয়ে দাঁড়ালো আসমুন্ডের পাশে। বলল, এই প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে লড়াইয়ে নামার ফলে আমার কোনো সম্মান বৃদ্ধি হবে না। নিশ্চয় হবে, জবাব দিল আসমুন্ড। যাবতীয় সম্মান তোমার প্রাপ্য, আর লজ্জা ওসপাকারের। কাণ্ড দেখে রেগে আগুন হয়ে গেল ব্ল্যাকটুথ, কিন্তু এরিকের বিরুদ্ধে লড়ার সাহস তার হলো না। লোকজন সহ ফিরে গেল সে সোয়াইন ফেলে। প্রতিদ্বন্দ্বী 2 জনকে তাড়িয়ে দিল আইসল্যান্ড থেকে। পরদিন এরিকরা ফিরে গেল মিডালহপে। এরিককে আউটল ঘোষণা করা হয়েছে শুনে কান্নায় ভেঙে পড়ল গাদ্রাদা।
দিন কিভাবে কাটবে এরিক? অবশেষে বলল সে। তুমি কোথায় আছো? কি করছো? বেঁচে আছো না মরে গেছো? কোনো সংবাদই তো পৌঁছব না আমার কাছে। দিন তো আমারও কাটতে চাইবে না। দীর্ঘশ্বাস ফেলল এরিক। 3 বছর, বলল গাদরাদা। দীর্ঘ 3 বছর ছেড়ে থাকতে হবে তোমাকে। এই বিচ্ছেদের চেয়ে যে মৃত্যুও ভালো। আমার মনে হয় বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। এরিকের স্বর বিষণ্ণ। তবে সবচেয়ে ভালো জন্মগ্রহণই না করা। ক্ষুদ্র এই জীবনে কত হিংসা, কত ঈর্ষা, মিথ্যের কত বেসাতি। চাওয়া পাওয়া হিসেব চাওয়া পাওয়ার হিসেব মেলার আগেই এসে করা নারে মৃত্যু। যার ওপারে কোনো জীবন পরিষ্কার আমরা কেউই জানি না। কোন জীবন তার পরিষ্কার আমরা কেউই তা জানি না। অন্তত একটা ভালো জিনিস মানুষ তার জীবনে অর্জন করতে পারে, খ্যাতি। খ্যাতি অর্জনেই বা কী লাভ গাদরাদা? স্রেফ শত্রুর সংখ্যা বাড়ানো, পেছন থেকে ছুরি মারতেও যারা দ্বিধাবোধ করে না। খ্যাতির অর্থই হলো ক্রমাগত উপরে উঠে যাওয়া, তারপর একসময় নিজেকেই ছুঁড়ে ফেলা অতল খাদে। সুতরাং ওই বস্তুটি থেকে যথাসম্ভব দূরে থাকাই মঙ্গল। তবু একটা জিনিস রয়েছে, ভালোবাসা। পৃথিবীর কাছে সূর্য যেমন প্রয়োজনীয় মানুষের জীবনে তেমনি ভালোবাসা। মৃত্যুকে ভালোবাসা অস্ত মৃত্যুতে ভালোবাসা অস্ত যায় বটে, কিন্তু তারপরেও তা আবার উদিত হতে পারে। আমরা দুজন সৌভাগ্যবান, ভালোবাসা পেয়েছি। সারা জীবনে অনেকে ওটার দেখাই পায় না। এমনি আরও অনেক কথা হলো তাদের মধ্যে। তুমি কি চাও? অবশেষে বলল এরিক। অভিযানে না গিয়ে আমি এখানে থেকে যাই? তাহলে আবার বিচার হবে আমার। লোকজন হন্য হয়ে খুঁজবে খুন করার জন্যে। না, এটা আমি সইতে পারবো না এরিক। চলো বাবার কাছে যাই। বাবা তোমাকে তার যুদ্ধ জাহাজটা দিয়ে দেবে। চমৎকার জাহাজ। মাল্লা জোগাড় করে বেরিয়ে পড়ো। তোমার সাথে যেতে অনেকেই খুশি মনে রাজি হবে। যত শিগগির যাবে তত শিগগিরই ফুরবে ওই 3 বছর। আহ, একসাথে যদি আমি যেতে পারতাম। গাদরাদা আর এরিক গেল আসমন্ডের কাছে। আমার ইচ্ছে ছিল এরিক। সব শুনে বলল আসমন্ড, তুমি যাবে ফসল কাটার পর। ভেবেছিলাম অন্যকে তুমি তুলে দেবে আমার হাতে। না বাবা, ওকে আর বাধা দিও না, বলল গাদরাদা। 3 বছর যখন নির্বাসনে কাটাতেই হবে, তাকে আর দীর্ঘতর না করাই ভালো। তাছাড়া বেশি দিন দেরি করলে ওকে যেতে দিতে মন চাইবে না। আমিও যাব ওর সাথে। সেটা সম্ভব নয়, বলতো আসমন্ড। ভাইকিং অভিযানের ঝামেলা তোমার সহ্য হবে না। শোনো এরিক, জাহাজটা তোমাকে দিলাম। এখন শক্ত সমর্থ মাল্লা জোগাড় করতে হবে। এরপর তারা গেল সমুদ্রের তীরে। জাহাজটা সত্যিই সুন্দর। ওক কাঠে তৈরি, খিলগুলো লোহার। আগায় চমৎকারভাবে খোদাই করা হয়েছে ড্রাগনের একটা মূর্তি। জাহাজটা দেখতে দেখতে চোখ উজ্জ্বল হয়ে উঠল এরিকের। ভাইকিংয়ের পক্ষে উপযুক্ত, বলল সে। হ্যাঁ, জবাব দিল আসমন্ড। আমার যাবতীয় জিনিসের মধ্যে এই জাহাজটাই সবচেয়ে সুন্দর। আশা করি অনেক কৃতিত্বপূর্ণ কাজ সেরে এতে তুমি ফিরে আসবে নিরাপদে। আমি আপনার এই উপহারের একটা নতুন নামকরণ করতে চাই, বলল এরিক। এই অঞ্চলের মেয়েদের মধ্যে গাদরাদা সবচেয়ে সুন্দরী যুদ্ধজাহাজের মধ্যে এটা। সুতরাং আজ থেকে আমি এটার নাম দিলাম গাদরাদা। বেশ, সায় দিল আসমন্ড। মাল্লা জোগাড়ের লেগে পড়ল এরিক। খুব একটা দেরিও হলো না সে কাজে। এরিকের নাম শুনেই রওনা দেওয়ার জন্য তৈরি হলো অনেকে। মেট হিসেবে নির্বাচিত হলো বৃহত্তের বন্ধু হল, নাবিকবিদ্যার যাবতীয় তার নখৎপণ্যে। কিন্তু গাদরাদার লোকটাকে মোটেই পছন্দ করলো না। তাকে সাথে নিতে সে নিষেধ করলো এরিককে। অনেক দেরি হয়ে গেছে, বলল এরিক। নাবিক হিসেবে হল খুবই দক্ষ। ভেবো না, কড়া নজর রাখবো ওর উপর। ওই লোক তোমার দুর্ভাগ্য বয়ে আনবে, মন্তব্য করলো গাদরাদা। স্কালাগ্রিমের হলকে খুব একটা পছন্দ হলো না। হলও ভুরুকোচ কালো স্কালাগ্রিমকে দেখে। অবশেষে সব শুদ্ধ জড়ো হলো 50 জন লোক। প্রয়োজনীয় জিনিসপত্র তোলা হলো জাহাজে।
আবহাওয়া পরিষ্কার থাকলে আগামীকালই যাত্রা। এরিকের বিদায় উপলক্ষে বিরাট এক ভোজের আয়োজন করল আসমুন্ডু। হলঘরে এরিককে একেবারে পাশে বসালো সে। তাদের কাছাকাছি বসলো ব্রিয়ন, গাদ্রাদা, উন্না আর সেবুনা। আসমুন্ডের সাথে ইতিমধ্যেই কথা হয়েছে এরিকের। সেবুনার যথেষ্ট বয়স হয়েছে, তাই এরিকের অবর্তমানে উন্নাকে নিয়ে মিদালহবেই থাকবে সে। জমি জমার দেখাশোনার ভার দেওয়া হয়েছে নির্ভরযোগ্য এক মানুষের উপর। ভোজ শেষে এরিক আসমুন্ডুকে বলল, একটা কথা ভেবে ভয় পাচ্ছি। আমি যাবার পর ঝামেলা সৃষ্টি করতে পারে ওসপাকার। চাবুক খেলেও কামড়ে দিতে কুকুরের অসুবিধে হয় না। সাবধানে থাকবেন। গাদ্রাদাকে ও এখনও ভুলতে পারেনি মনে হয়। চুপচাপ বসে আছে ব্রিয়ন। চিন্তা যা করছে, মদ খাচ্ছে তার দ্বিগুণ। আসলে এরিককে এত লোক, এমনকি বাবাও সম্মান করছে দেখে তার গায়ে জ্বালা ধরে গেছে। ওসপাকার যে তোমাকে ঘৃণা করে, হঠাৎ বলল সে, তার যথেষ্ট কারণ রয়েছে। তোমার বোন আমার বাগদত্তা, বলল এরিক। শত্রুর পক্ষ নিয়ে আমাকে উপহাস করাচ্ছে। তোমার বরং উচিত গাদ্রাদার সম্মান রক্ষার দিকে নজর দেওয়া। আরও রেগে গেল ব্রিয়ন। বকবক করো না। নিজেকে খ্যাতিমান ভাবতে শুরু করেছ তুমি, কিন্তু ঠুনকো এই খ্যাতি কুয়াশার মতোই উবে যাবে। সিদ্ধান্ত নেওয়ার ভার আমার উপর থাকলে গাদ্রাদাকে বিয়ে দিতাম ওসপাকারের সাথে। সে একজন সম্মানিত ব্যক্তি, তোমার মতো চাষাভুষো লোক নয়। মানুষ হত্যার দায়ে যাকে আউটল ঘোষণা করা হয়েছে। এক লাফে আসন ছেড়ে উঠে দাঁড়ালো এরিক। হাত চলে গেছে হোয়াইটফায়ারের হাতলে। হলঘর জুড়ে গুঞ্জন উঠল। ব্রিয়নের কথা কারোই পছন্দ হয়নি। তোমার সাথে বন্ধুত্বের চেষ্টা করে কোনো লাভ নেই, বলল এরিক। গাদ্রাদার ভাই যদি না হতে উপযুক্ত শিক্ষা দিতাম এখনই। তবে আমার অনুপস্থিতিতে যদি ওসপাকারের সঙ্গে ষড়যন্ত্র করো, তোমাকে আমি ছাড়ব না। তোমার মতো ধূর্ত আর লোভী লোককে আমার ভালো করেই চেনা আছে। জীবনের যদি মায়া থাকে, আমার আর গাদ্রাদার কোনো ক্ষতির চেষ্টা করো না। প্রচণ্ড ক্রোধে মুখ সাদা হয়ে গেল ব্রিয়নের। তরবারি কোষমুক্ত করে লাফিয়ে নামলো সে আসন থেকে। কিন্তু আসমুন্ডু চিৎকার করে উঠল, থামো থামো সবাই, শান্ত হও। এক মুহূর্ত দম নিয়ে বলল সে আবার, বসো। এরিক, কান দিও না ওই গর্ধপের কথায়। আর ব্রিয়ন, গাদ্রাদার বাবা কি তুই না আমি? যেখানে খুশি বিয়ে দেব আমার মেয়েকে। ষড়যন্ত্র যদি করিস, তোর কর্মফল তুই ভোগ করবি। অনুপস্থিত লোকের বিরুদ্ধে ষড়যন্ত্র করা অন্যায়ের চূড়ান্ত। এরিক বসল। গজগজ করতে করতে হলঘর ত্যাগ করলো ব্রিয়ন। ঘোড়া ছুটিয়ে চলে গেল দক্ষিণ দিকে। এবার এরিক গেল গাদ্রাদার কাছে। মন খারাপ করে থেকো না, বলল সে। ব্রিয়ন আসলে রেগেছে ওর বাবা জাহাজটা আমাকে দিয়েছে বলে। তোমার চুল খুব বড় হয়ে গেছে, বলল গাদ্রাদা। এত বড় চুল রাখা ঠিক নয়। সমুদ্রে গেলে লবণ আটকে যাবে। কেটে দেব, দাও। সোনালি চুলের গুচ্ছ সেটে দিল গাদ্রাদা। একটা শপথ করো, ফিসফিসিয়ে বলল সে। ফিরে না আসা পর্যন্ত এই চুল আর কেউ ছাড়বে না। শপথ করলাম, গাদ্রাদা খুব ধীরে বলল। গ্রোয়ার কৃতদাস কোল শুনে ফেলল কথাটা। পরদিন সকালে সবাই উপস্থিত হলো সমুদ্রের তীরে। জোয়ারের সময় প্রচুর উল্লাসধ্বনির সাথে সবাই ধরাধরি করে জাহাজটা নামালো পানিতে। বিদায় নিতে নিতে অবশেষে এরিক এক সময় এসে দাঁড়ালো গাদ্রাদা আর সেবুনার কাছে। বিদায় বাবা, বলল সেবুনা। মনে হয় না তোর সাথে দেখা হবে আবার। তবে সন্তান জন্ম দিতে মায়ের যে যন্ত্রণা, সেই যন্ত্রণার ঋণ তুই শোধ করেছিস। তোর মতো সন্তানের জন্ম খুব কম মাই দিয়েছে। মাঝে মাঝে আমার কথা মনে করিস বাবা, কারণ আমি ছাড়া তোর অস্তিত্বে অর্থহীন। মেয়েদের জন্য বিপদগামী হবি না, তাদেরও বিপথে চালিত করবি না। শক্তির বড়াইয়ে ঝগড়া বাঁধাবি না যার তার সাথে। সবচেয়ে শক্তিশালীর চেয়েও একজন শক্তিমান আছে। পতিত শত্রুকে রেহাই দিবি। লুট করবি না দরিদ্রের মালামাল আর সাহসীর তরবারি। এসব মেনে চললে খ্যাতি পাবি তুই, অবশেষে শান্তি। খ্যাতির চেয়েও যা মূল্যবান।
উপদেশের জন্যে মাকে ধন্যবাদ জানিয়ে এরিক ঘুরে দাঁড়ালো গাদ্রাদার দিকে। তোমাকে কি বলতে পারি? জিজ্ঞেস করলো এরিক। কিছু না বলে চুপি চুপি চলে যাও, জবাব দিল গাদ্রাদা। চলে যাও, আমি কাদার আগেই। কেঁদো না গাদ্রাদা, তুমি কাঁদলে আমি দুর্বল হয়ে যাব। বলো, আমার কথা মনে করবে? করবো এরিক, দিনে রাতে সর্বক্ষণ। সৎ থাকবে আমার প্রতি? হ্যাঁ, যতদিন জীবন আছে তোমার সাথে। বিশ্বাসঘাতকতা করার চেয়ে আমি বরং মৃত্যুকে বরণ করব। কিন্তু তোমার ব্যাপারে আমি নিশ্চিত নই। অভিযানে গিয়ে যদি দেখা হয় সোয়ানহিল্ডের সাথে, অস্থির হয়ে উঠবে না তো চুমো খাবার জন্যে? আমাকে রাগিও না গাদ্রাদা, তুমি ভালোভাবেই জানো মেয়েদের মধ্যে সোয়ানহিলকে আমি সবচেয়ে ঘৃণা করি। আবার যদি ওকে চুমো খাই, বিয়ে করো তুমি ওসপাকারকে। আজে বাজে কথা বলো না, চোখ পাকালো গাদ্রাদা। এভাবে যদি দেরি করো প্রভু। এগিয়ে এলো স্কলাগ্রিম। জোয়ারের সুবিধেটুকু কিন্তু পাবো না আমরা। যাচ্ছি, বলল এরিক। বিদায় গাদ্রাদা। আলতো একটা চুমো দিয়ে এরিকের গলা জড়িয়ে ধরে চুপ করে রইল গাদ্রাদা। জবাব দেওয়ার ক্ষমতা হারিয়ে গেছে।